বাচ্চাটির জন্মের সময় তার মা পায় এক অদ্ভুত সুন্দর গন্ধ। কারণ বাচ্চাটির ছিল কিছু অদ্ভুত ক্ষমতা। কিন্তু কুটিল চক্রান্তের শিকার হয়ে বাচ্চাটিকে ভিখারিদের মতো জীবন কাটাতে হয়। সে কি পারবে তার আসল বাবা মাকে খুঁজে বার করতে? সেই নিয়ে আজকে মজাদার কিউট বাচ্চার একটা ড্রামা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা সাম্রাজ্যের প্রাইম মিনিস্টার জেকবের বাড়ির দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে তার স্ত্রী এমা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বাচ্চাটির জন্মের সাথে সাথেই এমা খুব সুন্দর একটা গন্ধ পায়। এবং এমা তো তখনই তার দাইমাকে বলে ওঠে যে একবার আমার বাচ্চাটাকে কোলে দাও, তাকে আমি একবার নিজের কাছে নিয়ে দেখতে চাই। দাইমা তো বলে যে তুমি এখনই সদ্য সন্তানের জন্ম দিয়েছো, এখন তোমার রেস্ট প্রয়োজন। আমি কিছুক্ষণ পর বাচ্চাকে তোমার কাছে নিয়ে আসব। এবং এই বলে দাইমা তো বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই বাড়ির বাইরে অপেক্ষা করছিল অপর এক মহিলা। এবং তার কোলে ছিল এই বাচ্চাটারই বয়সী অপর একটি বাচ্চা। এবং এই মহিলাটি আর কেউ না, এই মহিলাটি ছিল এমার নিজেরই দিদি মিলা। মিলা তার নিজের বাচ্চার সাথে এমার বাচ্চার অদল বদল করে দেয়। এবং দাইমা অপর বাচ্চাটি অর্থাৎ মিলার সন্তান আইভিকে নিয়ে যায় এমার কাছে। এবার এমা তো এই দ্বিতীয় সন্তানটিকে কোলে নিয়ে ভাবে যে আমি তো আমার বাচ্চার থেকে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, তাহলে হয়তো সেটা আমার মনেরই ভুল হবে। অপরদিকে মিলা মনে মনে ভাবে যে এমা, তুমি আর আমি একই বাবার সন্তান। তোমার প্রাইম মিনিস্টারের বাড়িতে বিয়ে হয়েছে, আর আমার স্বামী অল্প বয়সেই মারা গেছে। তুমি কি ভাবছো এইরকম পরিণতি বা এরকম ভাগ্য আমি স্বীকার করব? আমাকে কষ্ট পেতে হলেও আমার বাচ্চাকে যেন কোনো কষ্ট পেতে না হয়। তাই আমি আগে থেকেই আমার মেয়েকে তোমার বাড়িতে বড় হওয়ার জন্য পাঠিয়ে দিলাম, যাতে সে প্রাইম মিনিস্টারের মেয়ের পরিচয় বড় হতে পারে। এবার আমরা ৪-৫ বছর পরের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই আমাদের ছোট্ট জিয়ানাকে, অর্থাৎ এমার মেয়েকে, যে কিনা তার মাসি মিলার কাছে বড় হচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে মিলার জামা কাপড় অনেক সুন্দর এবং ভালো হলেও জিয়ানাকে কিন্তু একদম গরিবদের মতো জামা কাপড় দেয়া হতো। এবং জিয়ানার একটি পোষা কুকুর ছিল। সেই কুকুরটার কোনোভাবে পায়ে চোট লেগেছিল। এবং জিয়ানা কুকুরটির পায়ের সেই চোট সারিয়ে দিচ্ছিল। আসলে জিয়ানার ছিল কিছু স্পেশাল পাওয়ার, যে পাওয়ারের সাহায্যে সে যে কোনো ব্যক্তির বা পশু প্রাণীর ক্ষত সারিয়ে দিতে পারত। এবং যখন সেই পাওয়ারটা ইউজ করতো তখনই সেই অদ্ভুত গন্ধটা বের হতো। এবং সেই সুন্দর গন্ধটা বহু দূর থেকেও লোকজনরা পেয়ে যেত। এবং আমরা দেখতে পাই যে জিয়ানা তো তখনই তার নিজের ভাগের খাবারটা তার কুকুরকে দিয়ে দেয়। এবং মিলা তখনই ছুটতে ছুটতে আসে। এবং সে বলে ওঠে যে বদমাইশ বাচ্চা, তোকে আমি যে খাবার খেতে দিয়েছি সেটা কুকুরকে দিলি কেন? এবং জিয়ানাকে দেখে মিলার মনে হচ্ছিল যে যত বড় সে হচ্ছে ততই তাকে তার মায়ের মতো দেখতে হচ্ছে। এখন যদি কেউ কোনোভাবে জেনে যায় যে এটা আসলে এমার সন্তান তাহলে কি হবে? তার আগেই কোনোভাবে জিয়ানাকে সরিয়ে ফেলতে হবে। এতটুকু বাচ্চা নিয়ে এসে কি বা করবে? তাহলে তাকে জঙ্গলেই ফেলে দেওয়া যাক। এমনিও গভীর জঙ্গলের কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। এবং মিলা জিয়ানাকে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে জঙ্গলের মাঝখানে আসে। এবার জিয়ানা তো কোনোদিন ঘোড়ার গাড়িতে চাপেইনি, তাই সে তো ভাবছিল যে তার মা হয়তো তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এবং সে তো মনের আনন্দে ঘোড়ার গাড়ির জানলা দিয়ে মুখ বার করে চারদিক দেখছিল। কিন্তু তখনই মিলা তাকে গাড়ি থেকে ঠেলে মাঝ রাস্তায় ফেলে দেয়। এবং নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এবার গাড়ি থেকে পড়ে গিয়ে জিয়ানার তো চোট লেগেছিল। এবং জিয়ানা তো অতটুকু বাচ্চা, সে বুঝতে পারছিল না যে এবারে সে কি করবে। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখান দিয়ে অপর একটি ঘোড়ার গাড়ি যাচ্ছিল, যেটা ছিল জিয়ানার আসল মা এমার গাড়ি। এবং গাড়িতে এমার বড় ছেলে অর্থাৎ জিয়ানার নিজের ভাই লিও বসেছিল। এবার তারা গাড়ি থেকে দেখতে পায় যে একটা বাচ্চা ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় বসে আছে। এবার জিয়ানা তো ভাবছিল যে কান্না করা চলবে না, আমি কান্না করলে আমার মা আমাকে খুব বকে, খুব মারে, তাই আমি চুপ করে বসে থাকবো। এবং সে তো নিজের ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে নিজের ক্ষতগুলোই ঠিক করে নেয়। যতক্ষণে এমা আর লিও গাড়ি থেকে নেমে আসে তারা দেখে যে বাচ্চাটার গায়ে তো কোনো ক্ষতর দাগ নেই। এবং তারা তো একটু কনফিউজড হয়ে যায়
যে গাড়ি থেকে আমরা দেখলাম বাচ্চাটার হাত দিয়ে রক্ত পড়ছে, আর এখন ব্যাপারটা বদলে গেল কি করে? কিন্তু যাই হোক না কেন, এতটুকু বাচ্চা জঙ্গলের মাঝখানেই বা কি করছে? এবার এমা তো তখনই বলে ওঠে যে, "তুমি এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? তোমার মায়ের নাম কি তুমি জানো?" এবং জিয়ানা তো তার মায়ের নাম বা তার বাড়ি কোথায় কিছুই বুঝতে পারতো না বা জানতো না। কারণ তার বয়স তো তখন অনেক ছোট ছিল। এবং এমা বলে ওঠে যে, "ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। তো তোমার নাম কি সেটা তো বলো?" এবং জিয়ানা তো তখনই বলে ওঠে যে, "আমার তো কোনো নাম নেই। আমার মা আমাকে ভিখারির বাচ্চা, বদমাইশের বাচ্চা এইসব বলে ডাকে।" এবং এমা বুঝতে পারে যে তার মানে বাচ্চাটাকে খুবই কষ্ট সহ্য করতে হয়। তাকে খুবই অত্যাচারের মধ্যে থাকতে হয়। এবং এমা বলে ওঠে যে, "ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার নাম জিয়ানা। তোমাকে আমরা এই নামেই ডাকবো।" এবং জিয়ানারও তো এমাকে দেখে খুবই ভালো লাগছিল। কারণ তার সাথে ছোটবেলা থেকেই কেউ তো এত ভালো ব্যবহার করেনি। তাকে দেখে কখনো হেসে কথাও বলেনি। তাই জন্য জিয়ানাও খুশি মনে এমার গাড়িতে উঠে পড়ে। এবার এমা, জিয়ানা এবং লিও প্রাইম মিনিস্টার জেকবের বাড়ির সামনে এসে নামে। কিন্তু ঘোড়ার গাড়ি থেকে নামার সময় এমার হঠাৎই পায়ে ব্যথা লাগে এবং সে বসে পড়ে। আসলে সন্তান জন্ম দেওয়ার পর থেকেই এমার পায়ে একটা ব্যথা শুরু হয়েছিল, যেটা অনেক ডাক্তার দেখিয়েও কমছিল না। এবং ডক্টর তো বলেছিল যে এই পায়ের ব্যথাটার জন্য এমার পাটা পরে প্যারালাইসিসও হয়ে যেতে পারে। কিন্তু জিয়ানা তো জানতো যে তার কিছু বিশেষ ক্ষমতা আছে। জিয়ানা বলে ওঠে যে, "আন্টি, আমি তোমার পাটা সারিয়ে দিতে পারবো।" এমা ভাবে যে এতটুকু বাচ্চা কি বা করবে, কিন্তু ও বলছে যখন তখন করুক। এবং জিয়ানা তো তখনই এমার পা ধরে তার ম্যাজিক অ্যাপ্লাই করে এবং এমার পায়ের ব্যথা একদম এক নিমেষেই সেরে যায়। এমা তো বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব হলো। এবার তারা বাড়িতে ঢুকে আসে এবং এখানে আমরা দেখতে পাই আইভিকে, অর্থাৎ মিলা শয়তানির আসল মেয়েকে, যাকে কিনা সে 5 বছর আগে অদল বদল করে এই বাড়িতে রেখেছিল। এবার আইভি তো তার মা এবং ভাইকে দেখেই ছুটে আসে যে, "তোমরা ফিরে এসেছো?" কিন্তু সে জিয়ানাকে দেখে একদমই পছন্দ করে না। আইভি বলে ওঠে যে, "মা, এই ভিখারিটাকে তুমি কোথা থেকে উঠিয়ে এনেছো? এর জামাকাপড় দেখিয়ে তো আমার ঘেন্না লাগছে।" এবং সেখানে আমরা মিনিস্টার জেকবকেও দেখতে পাই। এবার এমা তো বলে যে, "এই বাচ্চাটাকে আমি জঙ্গলের মধ্যে পেয়েছিলাম। ক্ষতবিক্ষত অবস্থায় ও জঙ্গলের মধ্যে ছিল। আর আমার তো মনে হয় ওর বাড়ির লোকও ওকে খুব একটা যত্ন করে না। তাই জন্য ভাবলাম যে ওকে বাড়িতেই নিয়ে আসি।" এমা আইভির সাথে জিয়ানার হাত মিলিয়ে দেয় যে, "তোমরা আজ থেকে 2 বোনের মতো থেকো।" কিন্তু আইভির তো সেটা একদমই ভালো লাগে না এবং সে তো সেখান থেকে ছুটে চলে যায়। আইভি মনে মনে ভাবে যে আমার দাদা, মা, বাবা কেবলমাত্র আমাকেই ভালোবাসবে। কোথা থেকে একটা নোংরা ভিখারি এসে আমার ভালোবাসায় ভাগ বসাবে সেটা আমি কিছুতেই হতে দেব না। এবার আমরা অপরদিকে জিয়ানাকে দেখতে পাই এবং এমা তো জিয়ানার জন্য নতুন জামাকাপড় বা পরিষ্কার জামাকাপড়ের ব্যবস্থা করেছিল এবং এই জামা পরে জিয়ানাকে ভীষণ মিষ্টি লাগছিল। জেকব তো বলেই ফেলে যে, "দেখো এমা, বাচ্চাটাকে অনেকটা তোমার মতো দেখতে না?" এবং এমা তো তখনই বলে যে, "দেখো, এখন তো আমাদের বাড়িতে বাচ্চাদের জামাকাপড় বলতে তেমন কিছু ছিল না, তাই আমি আইভির পুরনো জামাই তোমাকে পরতে দিয়েছি। এর পরের দিন আমি শপিং করতে যাব আর তোমার জন্য অনেক নতুন নতুন জামা কিনে আনবো।" এবার জিয়ানা তো বলে ওঠে যে, "না না, আমি তো এই জামা পেয়ে ভীষণ খুশি। আসলে ছোটবেলা থেকেই সে সারা জীবন ওই এক জামা পরেই কাটিয়েছে, তাই এইটাই তার কাছে অনেক বড় ব্যাপার ছিল।" এবং জেকব তো তাকে বলে যে, "কখনোই না, তুমি এখন আমাদের পরিবারের ছোট মেয়ে, তাই তোমার জন্য নতুন নতুন জামা তো লাগবেই।" এমনকি তার দাদা লিও তার জন্য একটা সুন্দর চুলের কাঁটা এনেছিল তাকে ওয়েলকাম গিফট দেওয়ার জন্য। কিন্তু এই সব দৃশ্য আইভি দেখতে পায় এবং সেগুলো তার একদমই ভালো লাগে না। কেন তার ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাবে? এবং আইভি তখনই তার দাদা লিওর ঘরে আসে। এবার লিওর একটা পোষা কাকাতুয়া ছিল, যেটাকে লিও খুবই ভালোবাসতো। আইভি মনে মনে ভাবে যে যদি আমি কাকাতুয়াটার কিছু একটা করে দিই আর সেইটার দোষ জিয়ানার ওপর চাপাই, তাহলে নিশ্চয়ই দাদা জিয়ানার ওপর ভীষণ রাগ করবে এবং জিয়ানাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হবে। এবং আইভি বদমাইশি করে কাকাতুয়াটিকে সেখানেই হত্যা করে এবং সেটার একটি পালক তুলে নেয়। এবার আইভি জিয়ানার কাছে গিয়ে বলে যে, "জিয়ানা, লিও তোমাকে তার ঘরে ডাকছে। তুমি তাড়াতাড়ি সেই ঘরে যাও।" যাতে জিয়ানা লিওর ঘরে যায় এবং পরে যখন সকলে লিওর ঘরে যাবে তারা জিয়ানাকে সেখানে দেখবে এবং ভাববে যে কাকাতুয়াটাকে জিয়ানাই হত্যা করেছে। এবার জিয়ানা তো নাচতে নাচতে সেই ঘরে চলে যায় এবং আইভি তখনই লিওর কাছে সেই পাখির পালক নিয়ে আসে
আইভি বলে ওঠে যে, "দাদা, ওই বদমাইশ মেয়েটা তোমার প্রিয় পাখিটার কি অবস্থা করেছে একবার দেখবে চলো। এই দেখো আমি পালক এনেছি।" এবার এমা আর জেকবের তো বিশ্বাস হয় না যে জিয়ানা এরকম করতে পারে এবং তারা সকলেই লিওর ঘরে ছুটে আসে। কিন্তু তারা সেখানে ছুটে এসে দেখে যে কাকাতুয়াটি তো একদম সুস্থ এবং সবল ছিল। আসলে জিয়ানার যে স্পেশাল পাওয়ার ছিল, সেই স্পেশাল পাওয়ারেই তো জিয়ানা কাকাতুয়াটিকে ঠিক করে দিয়েছিল। তাই জিয়ানার ওপর আর কোনো দোষ পড়ে না। কিন্তু কাকাতুয়াটি তো তখনই বলে ওঠে যে, "আইভি, তুমি একটা বদমাইশ বাচ্চা! আইভি, তুমি একটা বদমাইশ বাচ্চা!" সকলেই বলে ওঠে যে, "কি ব্যাপার? কাকাতুয়াকে তো আমরা এই ধরনের কোনো কথা কখনো শেখাইনি। তাহলে সে এইরকম কথা বলবে কেন?" এবং আইভি বলে যে, "নিশ্চয়ই জিয়ানাই কিছু একটা করেছে। ও এতক্ষণ এই ঘরে ছিল, তাই ও আমার নামে বাজে কথা বলতে শিখিয়েছে।" কিন্তু এমা বা জেকব কখনোই এই কথা বিশ্বাস করে না। কারণ তারা জানতো যে এতটুকু সময়ের মধ্যে কাকাতুয়াকে এত কথা শেখানো তো সম্ভব না। এবং তারা তো বলে ওঠে যে, "লিও, তুমিই নিশ্চয়ই দুষ্টুমি করে তোমার বোনের নামে এইসব বলতে শিখিয়েছো। যাই হোক, আজকের ঘটনা নিয়ে আর এত মাথা ঘামাতে হবে না।" এবং তারা এই ঘটনাটাকে অতটা পাত্তা দেয় না। ফলে আইভির বদমাইশি এইবারের মতো ধরা পড়ে না। এবার আমরা রাতের বেলা ডিনার টেবিলের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই এমা জিয়ানাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছিল, আদর করে তাকে খেতে বলছিল। আসলে জিয়ানা তো এত ভালো ভালো খাবার কখনো খায়নি, তাই জন্য। কিন্তু এই দৃশ্য দেখে আইভির তো প্রচন্ড রাগ হয় এবং সে তো একটা সবজির থালাই উল্টে দেয় যে, "আমি এই সবজিটা খেতে ভালোবাসি না, এটা কেন এখানে রাখা হয়েছে?" এবার জিয়ানা তো সেই পড়ে যাওয়া সবজি থেকেও তুলে খেতে যাচ্ছিল, কারণ তার তো এরকম পড়ে যাওয়া খাবার খেয়ে অভ্যাস। এবং এমা তো তখনই তাকে বাধা দিয়ে বলে যে, "না জিয়ানা, এরকম পড়ে যাওয়া খাবার কখনোই খেতে নেই। তোমার যদি ভালো লাগে আমি তোমার জন্য এই সবজিটা আবারও রান্না করে দেব। তুমি বরং এখন এই টোফুটা খাও।" কিন্তু টোফু খাওয়ার সাথে সাথেই জিয়ানার হঠাৎই শ্বাস বন্ধ হয়ে আসে। আসলে টোফুতে তার অ্যালার্জি ছিল এবং এই একই অ্যালার্জি এমারও ছিল। এবার এমা তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব? তার যে খাবারে অ্যালার্জি, জিয়ানারও সেই খাবারে অ্যালার্জি। এবং এমার কাছে তো অ্যালার্জির ওষুধ তাই জন্য সবসময় থাকতো। তাই জন্য সে সঙ্গে সঙ্গে জিয়ানাকে সেই ওষুধ খাইয়ে দেয়। এবার জিয়ানা তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। জেকব তাকে জিজ্ঞাসা করে যে, "জিয়ানা, তুমি ঠিক আছো তো?" এবং জিয়ানা বলে যে, "হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না।" এবার জেকব তো বুঝতে পারে যে বাচ্চাটার ব্যবহারে কিছু একটা গন্ডগোল রয়েছে। বাচ্চাটা নিজে কষ্ট পাচ্ছে, এদিকে আমাদের চিন্তা করতে না করছে। এবং জেকব জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, তুমি যার সাথে এতদিন থাকতে, মানে তোমার মা কি তোমাকে খুব বকাঝকা করতো?" এবং জিয়ানা তো বলে ওঠে যে, "হ্যাঁ, আসলে আমি একটু ভুল করলেই আমার মা আমাকে খুব শাস্তি দিত, খুব অত্যাচার করত।" এবং এমা তো তখনই দেখে যে জিয়ানার সারা গায়ে মারের দাগ। এবং এমা তো অবাক হয়ে যায় যে এইটুকু বাচ্চাকে এইভাবে কে অত্যাচার করে? আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী এই ধরনের অত্যাচার করা দণ্ডনীয় অপরাধ। সুতরাং তোমার মাকে সেটা যদি একবার জানতে পারি, তাকে আমি ঠিকই জেলের ঘানি টানাবো। এবার এমা তো বলে যে, "জিয়ানা, তোমার মাকে বলো তো, আর তোমরা কোথায় থাকতে সেটাও আমাকে বলো।" এবার জিয়ানা তো বলে যে, "সেটা তো আমি জানি না। আমার মনে আছে যে মা একটা অনেক বড় ঘরে থাকতো। আর আমি সাধারণত ঘরের বাইরে শুতাম। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল রুবাব। আমি ওর সাথেই ঘুমাতাম।" এবার লিও তো বলে ওঠে যে, "বেস্ট ফ্রেন্ড রুবাব? সেটা আবার কে?" এবং জিয়ানা বলে যে, "কেন, আমাদের কুকুরটা, ওই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো।" এমা তো অবাক হয়ে যায় যে, "কি? তুমি তোমাদের কুকুরের সাথে ঘুমোতে?" এবং জিয়ানা বলে যে, "হ্যাঁ, কেন? এটাতে কি অসুবিধা কিছু আছে?" এবং এমার এত বুঝতে পারে যে তার মানে ছোট বাচ্চাটাকে কতটাই না কষ্ট সহ্য করতে হয়েছে। এমা মনে মনে ভাবে যে আমি জিয়ানাকে আর কোনো কষ্ট সহ্য করতে দেব না। কিন্তু এই সব আদরের দৃশ্য দেখে রাগ উঠছিল আইভির, যে তার ভালোবাসায় কেন অপরজন ভাগ বসাচ্ছে। যে করে হোক জিয়ানাকে এখান থেকে তাড়াতেই হবে। এবার সেই দিন লিও জিয়ানা আর আইভিকে নিয়ে তাদের বাজার এরিয়ার একটি দোকানে এসেছিল শপিং করার জন্য। এবং তখনই আইভি বলে ওঠে যে, "জিয়ানা, বাইরে একটা দারুণ ক্যান্ডি শপ আছে, চলো আমরা ওখানে যাই।" এবং সে তো জিয়ানাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এবার জিয়ানা তো এখানের কোনো কিছুই চিনতো না এবং আইভি তাকে ইচ্ছা করে একটা অন্ধকার গলির মধ্যে ঢুকিয়ে দেয়, যেখান থেকে জিয়ানা ফিরে আসতে না পারে। এবার জিয়ানা তো সেখানে এদিক ওদিক খুঁজতে থাকে যে তার ভাই বোনেরা কোথায় গেল। এবং খুঁজতে খুঁজতে তখনই সে অল্প বয়সী একটি বাচ্চা ছেলেকে সেখানে দেখতে পায়। বাচ্চা ছেলেটি সেখানে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। এবার জিয়ানা তো ভাবে যে এই বাচ্চাটা তো আমারই মতো ছোট,
তাহলে একে আমি সারিয়ে দিই। এবং সে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে বাচ্চাটিকে সারানোর জন্য। কিন্তু বাচ্চাটির অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ফলে বাচ্চাটিকে সারাতে গিয়ে জিয়ানা নিজেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু বাচ্চাটি একটা গন্ধ পেয়েছিল। বাচ্চাটি বুঝতে পেরেছিল যে আমাকে সারিয়েছে সেখান থেকেই গন্ধটা আসছে। এবার এই দৃশ্য আইভি দেখতে পায় এবং আইভি বাচ্চা ছেলেটিকে চিনতে পারে। কারণ এই বাচ্চা ছেলেটি ছিল এই সাম্রাজ্যেরই রাজকুমার চার্লস। এবং আইভির মনে পড়ে যায় যে তার মাসি আন্ট মিলা তাকে একটা কথা বলেছিল যে মনে রাখবে আইভি, তোমাকে কিন্তু রাজকুমার চার্লসকেই বিয়ে করতে হবে। তাই চার্লসকে ইমপ্রেস করার জন্য সে জিয়ানাকে সেখান থেকে সরিয়ে দেয়। এবং জিয়ানা তো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছিল, তাই কাজটা করতেই আইভির সুবিধাই হয়। কিছুক্ষণের মধ্যে লিও তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং লিও তো রাজকুমারকে চিনতে পারে। লিওর গার্ড সঙ্গে সঙ্গে চার্লসকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। এবার লিও তো তখনই বলে যে সবই তো বুঝলাম, কিন্তু জিয়ানা কোথায়? এবং কিছু দূর গিয়ে লিও জিয়ানাকে দেখতে পায়, যে কিনা একটি থামের আড়ালে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এবং সে জিয়ানা এবং আইভিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এবার আমরা দেখতে পাই যে চার্লসকে তো মিনিস্টারের বাড়িতেই আনা হয়েছিল এবং চার্লস কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে যে সে একদম সুস্থ হয়ে গেছে। এবং চার্লস তো তখনই লিওকে জিজ্ঞাসা করে যে লিও, গত রাতে আমাকে একটি বাচ্চা মেয়ে বাঁচিয়েছিল, সেটা কে বলো তো? এবার আইভি তো তখনই বলে ওঠে যে রাজকুমার, গত রাতে আমি আপনাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পেয়েছিলাম, তখন আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম। এবার চার্লস তো বলে ওঠে যে তাই নাকি? কিন্তু আমার প্রাণ যে বাঁচিয়েছিল তার গা থেকে আমি একটা সুন্দর গন্ধ পেয়েছিলাম, তোমার গা থেকে তো সেরকম গন্ধ পাচ্ছি না। এবং আইভি তো তখনই বলে ওঠে যে আসলে আমার কাছে এখন একটা পারফিউমের স্যাশে রয়েছে, হয়তো সেটার জন্যই গন্ধটা মিলিয়ে গেছে। এবং আইভি দেখায় যে সত্যিই তার কাছে একটা পারফিউমের পাউচ ছিল। মানে আগেকার দিনে পারফিউম বা সুগন্ধের জন্য এই ধরনের পাউচ বা স্যাশে ব্যবহার করা হতো। এবং রাজকুমার তো একটু কনফিউজড হয়ে যায় যে তাহলে হয়তো আইভি আমার প্রাণ বাঁচিয়েছে। এবার রাজকুমার যখন সেখান থেকে বেরোচ্ছিল তখনই তার জিয়ানার সাথে দেখা হয়। এবং রাজকুমারের মনে পড়ে যে আচ্ছা, আমি কি অজ্ঞান হয়ে যাওয়ার সময় এই বাচ্চাটাকেই দেখেছিলাম? কিন্তু এর থেকেও তো আমি ওরকম গন্ধ পাচ্ছি না। এবার জিয়ানা তো তখনই জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে রাজকুমার, তুমি ঠিক আছো তো? মানে জিয়ানা আসল সত্যিটা বলে দিতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে আইভি ছুটতে ছুটতে আসে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আইভি জিয়ানাকে ইচ্ছা করেই এরকমই একটা পারফিউম স্যাশে গিফট করেছিল, যাতে জিয়ানার আসল গন্ধটা চাপা পড়ে যায় এবং রাজকুমার কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য করতে না পারে। এবার কিছুক্ষণের মধ্যেই মহারাজের তরফ থেকে একটি ডিক্রি আসে যে যেহেতু আইভি রাজকুমার চার্লসের প্রাণ বাঁচিয়েছে, তাই ভবিষ্যতে আইভিকে যুবরানী হিসেবে গ্রহণ করা হবে, অর্থাৎ চার্লসের সাথে তার বিয়ে দেওয়া হবে। এবং এই ডিক্রি শুনে আইভি তো খুব খুশি হয় এবং সে মনে মনে ভাবে যে জিয়ানা, রাজকুমার চার্লস তো কেবলমাত্র আমারই হবে। আসলে আইভি জিয়ানাকে আগে থেকেই ভয় দেখিয়ে রেখেছিল যে তুমি যদি এইসব ঘটনা, মানে আসলে কে চার্লসকে বাঁচিয়েছে সেটা কাউকে বলার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি বাবা মাকে বলে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এবার জিয়ানার তো খুবই ভয় ছিল যে আবারও যদি তাকে ওই মিলার কাছে ফিরে যেতে হয়, সে তো তাকে খুবই অত্যাচার করে, খুবই কষ্ট দেয়। তাই এই সত্যি কথাটা কাউকে না বলাই ভালো। এবং আইভি তো জিয়ানাকে ঠেলে ফেলেও ভয় দেখিয়েছিল এবং জিয়ানা তো খুবই ভয় ছিল। কিন্তু জিয়ানার আসল মা অর্থাৎ এমা জিয়ানার হাতের এই কাটা দাগ দেখতে পায়। এমা বলে ওঠে যে জিয়ানা, তোমার হাতটা কাটলো কি করে? কেউ কি তোমাকে কোনো রকমের কষ্ট দিয়েছে? এবং জিয়ানা তো মিথ্যে করে বলে, না আন্টি, আমি নিচে থেকেই পড়ে গেছিলাম। কিন্তু এমার মনে কিন্তু সন্দেহ ছিল যে জিয়ানা হয়তো কিছু লুকাচ্ছে। এবার আমরা অপরদিকে প্রাইম মিনিস্টার জেকব অর্থাৎ জিয়ানার বাবাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জেকব মহারাজের সাথে দেখা করতে গেছিল। এবার মহারাজ জেকবকে বলে যে যেহেতু আইভিকে যুবরানী হিসেবে গ্রহণ করা হবে, তাই আইভিকেও এখন থেকে রয়্যাল স্কুলে পাঠানো দরকার। এবং জেকব তো তখনই মহারাজের কাছে অনুনয় করে যে মহারাজ, কিছুদিন আগেই আমরা একটি বাচ্চাকে অ্যাডপ্ট করেছি, সেই বাচ্চা মেয়েটিকেও যদি সেই স্কুলে পাঠানো যায় তাহলে খুবই ভালো হয়। এবং মহারাজ তো বলেন যে ঠিক আছে, তাহলে তোমার দুই মেয়েকেই এখন থেকে রয়্যাল স্কুলে পাঠিও। এবার আমরা দেখতে পাই যে এমা এবং জেকব তো জিয়ানাকে স্কুলে ভর্তির কথা বলে, কিন্তু জিয়ানা স্কুলের কথা শুনেই প্রচন্ড ভয় পায়। জিয়ানা বলে যে আমি ছোট থেকে যখনই কোনো বইতে হাত দিতে যেতাম আমার মা আমাকে খুব মারতো। আমরা দেখতে পাই যে মিলা তার ওপর কতই না অত্যাচার করতো।
আসলে মিলার সন্তান সে তো ছিল না, এবং মিলা ইচ্ছা করেই জিয়ানার উপর এত অত্যাচার করত। বলা যায় তার বোনের থেকে এক প্রকার বদলা নেওয়ার জন্যই এমনটা করত, যাতে সে কখনো পড়াশোনা না শিখে কখনো কোনো উন্নতি না করতে পারে। কিন্তু জিয়ানার আসল মা বাবা অর্থাৎ এমা আর জেকব তো তাকে বোঝায় যে না, পড়াশোনা তোমাকে শিখতে হবে, পড়াশোনা খুবই ভালো জিনিস। এবং পরের দিন জিয়ানা এবং আইভি স্কুলে আসে। এবার আইভি তো জিয়ানার আগেই স্কুলে চলে এসেছিল, এবং আইভিকে অন্যান্য রয়্যাল যে বাচ্চারা ছিল তারা সকলেই চিনতো। তাই আইভি তাদের কাছে জিয়ানার নামে নানা রকমের বাজে কথা বলতে থাকে, যে একটু পরেই একটা ভিখারির বাচ্চা আসবে, তাকে কিন্তু একদম পাত্তা দেবে না, মেয়েটাকে দেখিয়ে আবার কেমন যেন লাগে। তাই জিয়ানা সেখানে আসার পর সকলেই তাকে কেমন হেয় করতে থাকে, ছোট করতে থাকে। জিয়ানা সকলের জন্য ভালোবেসে খাবারও এনেছিল, কিন্তু তারা সেটাও ফেলে দেয়, এবং একটি বাচ্চা তো খাবারটি পা দিয়ে পাড়িয়ে সেটা নষ্ট করে দিচ্ছিল। কিন্তু খাদ্যের সাথে এরকম একটা ব্যবহার জিয়ানা সহ্য করতে পারে না, এবং সে বলে ওঠে যে খাবারে পা দিয়ে এরকম করে নষ্ট করা উচিত না। এবং তখনই আইভি জিয়ানাকে পিছন থেকে ধাক্কা মারে, যার ফলে জিয়ানা ওই বাচ্চাটির ওপর গিয়ে পড়ে। মানে সকলেই ভাবে যে হয়তো আইভি বাচ্চাটিকে ধাক্কা মারলো। এবার বাচ্চাটির পায়ে তো প্রচন্ড জোরে লেগে গেছিল, এবং তখনই সেখানে রাজকুমার চার্লস আসে। এবার সকলেই তো চার্লসের কাছে নালিশ করতে শুরু করে, যে জিয়ানা বলে মেয়েটা ভীষণ বদমাস, আমার বন্ধুর কি অবস্থা করেছে দেখো, তাকে ধাক্কা মেরে ফেলে তার পা ভেঙে দিয়েছে। এবার জিয়ানা তো বলে যে আমি ওকে ধাক্কা মারিনি, ও আমার খাবার নষ্ট করে দিচ্ছিল তাই জন্য আমি বলেছি, কিন্তু তখনই আমাকে পিছন থেকে অন্য কেউ ধাক্কা মেরেছিল। এবার বাচ্চাটি তো খুবই কান্নাকাটি শুরু করে যে আমার পা ভেঙে গেল, পা ভেঙে গেল। এবং জিয়ানা তখনই বলে যে আমি ওর পা সারিয়ে দিতে পারবো। এবার আইভি তো মনে মনে ভাবে যে সত্যিই তো, জিয়ানার তো এই ক্ষমতাটা সত্যিই আছে, কিন্তু এটা জিয়ানাকে করতে দেওয়া যাবে না। এবং সে বলে যে না না, ও একটা ভিখারি, ওকে আদৌ এইসব জানে নাকি। কিন্তু চার্লস তখনই বলে ওঠে যে জানে কি জানে না সেটা তো পরীক্ষা করলেই বোঝা যাবে। কাউকে একটা সুযোগ না দিয়ে আগে থেকে সে জানে না এটা বলে দেওয়া তো ঠিক না। তাই জিয়ানা, তুমি একবার চেষ্টা করে দেখো। এবার জিয়ানা তো তখনই সেই বাচ্চাটির পায়ে হাত দিয়ে তার ম্যাজিক প্রয়োগ করে, এবং বাচ্চাটি কিছুক্ষণের মধ্যেই সেরে ওঠে। এবং রাজকুমার চার্লস আবারও তখনই সে সুগন্ধটা পায়, কিন্তু আশেপাশের অন্যান্য গন্ধের সাথে সেটা মিশে গেছিল। তাই রাজকুমার চার্লস খুব একটা শিওর হতে পারে না। এবার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক আসে, এবং চিকিৎসকও চেক করে বলে যে না, বাচ্চাটির পা একদমই ঠিক আছে। ফলে এইবারের মতো জিয়ানা তো বেঁচে যায়। এবার আমরা দেখতে পাই যে জিয়ানার তো এর আগে পড়াশোনার কোনো অভিজ্ঞতাই ছিল না, তাই জন্য সে তো কোনো পড়াশোনাই বলতে পারছিল না। এবং তাদের টিচার জিয়ানাকে ক্লাস থেকে সেই জন্য বার করে দিয়েছিল। এবং রাজকুমার চার্লস তো তখনই জিয়ানার কাছে এগিয়ে আসে, যে তুমি ক্লাসের বাইরে কি করছো। জিয়ানা তো বলে যে আমি পড়া পারছিলাম না বলে আমাকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু আমি তো এর আগে কখনো পড়াশোনা করিনি, তাহলে পড়া আমি কি করেই বা পারবো। এবং চার্লস তো বলে যে ঠিক আছে, আমি তোমাকে শিখতে সাহায্য করব। এবং জিয়ানা তো তাকে ধন্যবাদ স্বরূপ নিজে হাতে বানানো একটা বেতের পাখি গিফট করে। এবং এই দৃশ্য দেখতে পায় আইভি, এবং সে তো হিংসায় আরো জ্বলতে থাকে। এবার আমরা দেখতে পাই যে রাজকুমার চার্লস তো প্রাসাদে ফিরে আসে, এবং এখানে আমরা রাজকুমার চার্লসের গ্র্যান্ডমা অর্থাৎ রাজমাতাকেও দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে রাজমাতার অনেক দিন ধরেই একটা অসুস্থতা ছিল, যেটা কিনা কোনোভাবেই সারছিল না, আর বয়সের চাপে সেটা বেড়েই চলেছিল। এবং চিকিৎসকও বলতে গেলে জবাব দিয়েই দিয়েছিল যে রাজমাতাকে আর বাঁচানো যাবে না। এবার চার্লসের তো তখনই মনে পড়ে যে আচ্ছা, আমাকে তো আইভি বাঁচিয়েছিল আমি যখন ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলাম, তাই না? তাহলে গ্র্যান্ডমাকেও নিশ্চয়ই আইভি বাঁচাতে পারবে। তাহলে আমি আইভিকে এখানে ডেকে আনি। এবার আইভি আর জিয়ানা দুজনেই গ্র্যান্ডমা অর্থাৎ রাজমাতাকে দেখতে আসে। এবং চার্লস তো বলে ওঠে যে কি ব্যাপার আইভি, তুমি তোমার ক্ষমতা গ্র্যান্ডমার উপর প্রয়োগ করো। এবার আইভির তো কোনো ক্ষমতাই ছিল না। আইভি মনে মনে ভাবে যে এমনিতেও বুড়িটা মনে হয় না বেশি দিন বাঁচবে, তাই আমার কোনো দোষ হবে বলে মনে হচ্ছে না। এবং আইভি তো কিছুই করতে পারে না। এবং জিয়ানা তো তখনই বলে ওঠে যে মহারাজ, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? এবার চার্লস তো তখনই বলে যে হ্যাঁ বাবা, তুমি দয়া করে একবার জিয়ানাকে ট্রাই করতে দাও। এবং জিয়ানা রাজমাতার ওপর তার ম্যাজিক প্রয়োগ করে, এবং রাজমাতা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। এবার রাজমাতা তো উঠে জিয়ানাকে দেখতে পায়, এবং রাজমাতার তো তাকে খুবই ভালো লাগে। রাজমাতা বলে ওঠে যে সত্যি, এই বাচ্চাটা নিশ্চয়ই কোনো জাদুই পড়ি, না হলে আমার এতদিনের অসুখ সে সারিয়ে দিল কি করে।
এই বাচ্চা যদি চার্লসের বউ হতো কতই না ভালো হতো। এবার মহারাজ তো বলে ওঠে যে না না, আসলে এই বাচ্চাটি প্রাইম মিনিস্টারের পরিবারের অ্যাডপ্টেড সন্তান, সুতরাং সেটা কখনোই সম্ভব না। এবং গ্র্যান্ডমা তো সেই কথা শুনে খুবই দুঃখিত হয়। কিন্তু পরের দিনই রাজমাতা জিয়ানার জন্য প্রচুর পরিমাণে উপহার পাঠায়, যেগুলো দেখে আইভির হিংসা আরো বাড়তে থাকে। এবার জিয়ানা তো তখনই মনে মনে ভাবে যে রাজমাতা আমাকে এত উপহার দিয়েছে, তাহলে আমিও রাজমাতার জন্য একটা উপহার নিয়ে যাব। এবং সে রাজমাতার জন্য একটা খুব সুন্দর ড্রিম ক্যাচার বানিয়েছিল। এবার আমরা দেখতে পাই যে পরের দিন জিয়ানা রাজমাতার সাথে দেখা করতে আসে, এবং রাজমাতা তো সকলের সাথে জিয়ানার পরিচয় করিয়ে দিচ্ছিল যে দেখো এই মিষ্টি বাচ্চাটা আমার প্রাণ বাঁচিয়েছে। এবং সবাই জিয়ানাকে খুব আদর করছিল। কিন্তু এই সব দৃশ্য আইভির একদম সহ্য হয় না, এবং সে মনে মনে ভাবে যে দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি রাজমাতার চোখে ভিলেন বানাবো। এবার আইভি জানতো যে রাজমাতার ফুলের পলিনে অ্যালার্জি রয়েছে, তাই আইভি ইচ্ছা করে জিয়ানার ওই ড্রিম ক্যাসারটাতে ফুলের পলিনগুলি ছড়িয়ে দেয়, যাতে জিয়ানা যখনই গিফটটা রাজমাতাকে দেবে তখনই তো রাজমাতার অ্যালার্জি শুরু হয়ে যাবে, এবং রাজমাতা জিয়ানাকে খারাপ ভাববে। এবার জিয়ানা তো খুশি মনে গিফটটা রাজমাতাকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে চার্লস চলে আসে, এবং চার্লস তো সেই গিফটটা রাজমাতার হাত থেকে নিয়ে ফেলে দেয়। এবার রাজমাতার দাসী তো বলে ওঠে যে কি, এই গিফটের মধ্যে ফুলের টলিং ছিল, তোমার এত সাহস হয় কি করে, শয়তান বাচ্চা। এবার জিয়ানা তো বলতে থাকে যে আমি কিছুই করিনি। এবং আইভি তখনই বলে যে জিয়ানা, মিথ্যে কথা কেন বলছো, আমি নিজের চোখে দেখেছি যে তুমি এমনটা করেছো। এবং চার্লস তখনই বলে ওঠে যে আইভি, তোমার সাহস তো কম না, তুমি জিয়ানাকে ফাঁসানোর চেষ্টা করছো। আসলে রাজকুমার চার্লস পুরো দৃশ্যটাই দেখেছিল, যে কিভাবে আইভি গ্র্যান্ডমার ওই গিফটটাতে ফুলের পলিনগুলি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিল, এবং তারপর সেটা জিয়ানাকে দিয়েছিল। চার্লস বলে ওঠে যে এই দৃশ্যটা আমি যদি নিজের চোখে না দেখতাম, তাহলে তো তুমি আজকে জিয়ানাকেই ফাঁসিয়ে দিতে, তোমার এত সাহস হয় কি করে। এবার আইভি তো মনে মনে খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু গ্র্যান্ডমা বাচ্চা বলে তাদেরকে আর কোনো তেমন শাস্তি দেন না, এবং তারা দুজনেই বাড়িতে ফিরে আসে। এবার বাড়িতে ঢোকার আগেই আইভি তো জিয়ানাকে ধমকি দেয় যে জিয়ানা, আজকে রাজপ্রাসাদে যেটা হয়েছে সেটা কাউকে কিন্তু বলবে না, তাহলে তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এবং জিয়ানা তো ভয় ভয়ে বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু এই দৃশ্যটা তাদের বাবা অর্থাৎ জেকব দেখে নিয়েছিল, এবং এই দৃশ্য দেখিয়ে জেকবের তো ভুরু কুঁচকে যায় যে তার মেয়ে এরকম বদমাইশ কি করে হতে পারে, একটা অন্য বাচ্চাকে সেইভাবে ধমকে দিচ্ছে। এবার সেই দিন রাতে ডিনার টেবিলে জেকব তো জিজ্ঞাসা করে যে আজকে যে তোমরা দুজন রাজপ্রাসাদে গেছিলে তা কেমন কাটলো। এবার জিয়ানা তো তখনই সত্যি কথা বলে দিতে যাচ্ছিল, কিন্তু আইভি তাকে চুপ করিয়ে বলে যে বাবা, খুব ভালোই কেটেছে। এবং জেকব তো তখনই প্রচন্ড রেগে যায় যে তোমার সাহস হয় কি করে আমার সামনে এত মিথ্যে কথা বলার। বাইরে তুমি জিয়ানাকে ধমকাচ্ছিলে যে সত্যি কথা বললে তুমি ওকে বাড়ি থেকে বার করে দেবে, আর রাজপ্রাসাদে তুমি ওকে ফাঁসানোর জন্য এত কিছু করেছো। তুমি কি ভেবেছো রাজপ্রাসাদে কি হয়েছে সেই খবর আমি পাবো না? লিও, এক্ষুনি আইভিকে ওর ঘরে বন্ধ করে রাখো, 3 দিন ওকে ওই ঘরেই বন্ধ রাখবে। আজ রাতে ওকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না, ওর বোঝা দরকার যে ও কি ধরনের বদমাইশি করছে। এবার আমরা দেখতে পাই যে আইভিকে তো ঘরে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু যতই হোক তার মা, মানে বলা যায় এমা এবং লিও তাকেও তো ভালোবাসতো, তাই তারা লুকিয়ে লুকিয়ে তার জন্য খাবার নিয়ে আসে। আর তার মা এবং তার ভাই বোঝায় যে দেখো আইভি, তুমি যেটা করেছো সেটা তো ঠিক করনি, তাহলে তুমি বাবার কাছে গিয়ে বাবার কাছে সরি বলো, আর তুমি জিয়ানার কাছেও ক্ষমা চেয়ে নাও। এবং এই কথা শুনে আইভির রাগ তো আরো বেড়ে যায় যে খালি জিয়ানা জিয়ানা জিয়ানা, ও যা করে সব ঠিক আর আমি যা করি সব ভুল, তাই না? এবং এই বলে সে খাবারের বাটিও ফেলে দেয়। এবং এই দৃশ্যটা দেখতে পায় জেকব, এবং আইভি তো তখনই বলে ওঠে যে তোমরা জিয়ানাকে নিয়ে একটু বেশি মাতামাতি করছো, এই বাড়িতে না হয় জিয়ানা থাকবে আর না হয় আমি থাকবো। এবং জেকব তো তখনই বলে ওঠে যে তাহলে আমার এরকম মেয়ের কোনো দরকার নেই, তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এবং আইভি বুঝতে পারে যে এই ধরনের বাঁদরামি করে কোনো লাভ হবে না। এবার আমরা দেখতে পাই যে রাজমাতা তো জেকবকে ডেকে পাঠায়, এবং সে বলে যে দেখো, জিয়ানা তোমাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে রয়েছে, এখন তুমি যদি তাকে কোনো পরিচয় না দাও তাহলে তো সেটা মানায় না। আর যেহেতু ও আমার প্রাণও বাঁচিয়েছে, তাই ওর প্রতি আমার একটা সফট কর্নার রয়েছে। তাই তোমরা বাড়িতে একটা ব্যাঙ্কোয়েট আয়োজন করো এবং জিয়ানাকে নিজেদের ছোট মেয়ে হিসেবে একটা পরিচয় দাও।
এবং এই কথা শুনে জেকবও তো খুবই সন্তুষ্ট হয়। জেকব বাড়িতে এসে এমাকে এই ব্যাপারে বলে এবং জেকব তো একটু চিন্তিতও ছিল যে জিয়ানা আর আইভির মিলমিশটা যদি হয় তাহলে ভালো হয়, কারণ যতই হোক দুজনেই তো তাদের মেয়ে। এবার পরের দিন আইভি তো তার মা-বাবার কাছে আসে। এমনকি সে জিয়ানার কাছেও ক্ষমা চায়। আইভি মনে, মনে ভাবে যে জিয়ানার কাছে ক্ষমা চাইতে আমার বই গেছে। কিন্তু আমার মা-বাবার মন রাখার জন্য আমি এমনটা করলাম, যাতে তারা আমাকে বেশি, বেশি ভালোবাসে। এবার লিও তো তখনই বলে ওঠে যে, "আইভি, তুমি খুব ভালো সময়ে জিয়ানার কাছে ক্ষমা চেয়ে সব ঠিকঠাক করে নিয়েছো। কিছুদিন পরেই জিয়ানার জন্য একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছে।" আইভি বলে ওঠে যে, "কিসের ব্যাঙ্কোয়েট?" এবং লিও তো বলে যে জিয়ানাকে আমাদের পরিবার থেকে রেকগনাইজ করা হবে বা তাকে আমাদের পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সেটার জন্য। এবং আইভির তো এই কথা শুনে গা আরো চলে যায়। ওদিকে এমা তো তখনই বলে ওঠে যে ভালোই হয়েছে ব্যাঙ্কোয়েটটা আয়োজন করে, অনেকদিন পর আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে, তাহলে আমারও পরিবারের সকলের সাথে দেখা হয়ে যাবে। আর অনেকদিন পর আমি তাহলে আমার দিদি মিলাকেও এখানে আমন্ত্রণ জানাবো। ও অনেকদিন এই বাড়িতে আসেনি। এবার মিলার কাছে এই আমন্ত্রণের চিঠি পৌঁছে যায়। মিলা তো জানতো না যে সে যাকে হত্যার প্ল্যান করেছিল সেই জিয়ানার জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে। মিলা ভাবে যে আমি তো এতদিন চাইছিলাম যাতে আইভি কেবলমাত্র ওই বাড়ির সন্তান থাকে, আবার হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা টপকালো। ঠিক আছে, গিয়েই দেখা যাক। এবং আমরা দেখতে পাই মিলা প্রাইম মিনিস্টার জেকবের বাড়িতে হাজির হয়। এবার মিলাকে দেখেই আইভি তো ছুটে তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং মিলাও তো তাকে খুব আদর করতে থাকে, কারণ আইভি তো তার নিজের মেয়ে ছিল। মিলা বলে ওঠে যে, "কি ব্যাপার আইভি, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো? তুমি কি ভালো করে খাওয়া দাওয়া করোনি?" এবার ততক্ষণে তো এমা আর লিও সেখানে চলে এসেছিল। এবার লিও তো বলে ওঠে যে, "মা, এই আইভির সাথে আন্ট মিলার একটু বেশি ভালোবাসা, তাই না? আর ওদের দেখতেও কিন্তু অনেকটা একরকম।" কিন্তু এমা তো এইসব কথায় কোনো পাত্তা দেয় না। এমা তার দিদি মিলাকে জিজ্ঞাসা করে যে, "কি ব্যাপার? তুমি তোমার মেয়েকে আনলে না?" এবং মিলা তো তখনই ন্যাকা কান্না কাঁদতে শুরু করে যে, "আর বলো না, আমার মেয়ের সাথে কি হয়েছে। আমি ওকে জঙ্গলে ঘুরতে নিয়ে গেছিলাম। হঠাৎ করেই ও জঙ্গলে হারিয়ে যায়। তারপর থেকে ওকে আমি ১ মাস ধরে খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। মনে হয় ওকে কোনো হিংস্র পশুতে খেয়ে নিয়েছে।" এবার এই কথা শুনে এমারও তো খুবই খারাপ লাগে স্বাভাবিকভাবেই, এবং সে বলে যে, "ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি জিয়ানাকে এক্ষুনি নিয়ে আসছি।" এবং এমা তখনই জিয়ানাকে সেখানে নিয়ে আসে। এবার জিয়ানা তো মিলাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ মিলা তো তাকে ভীষণ বকাবকি মারামারি করত। এবং মিলাও জিয়ানাকে দেখে অবাক হয়ে যায় যে এই বদমাইশটাকে আমি খতম করে দেওয়ার চেষ্টা করেছিলাম, আর এই বদমাইশটা কিনা এই বাড়িতেই হানা গেড়েছে। এবার এমা তো তখনই বলে ওঠে যে, "মিলা, তুমি জানো না, এই বাচ্চাটা আসলে যার কাছে থাকতো সে না বাচ্চাটার উপর খুবই অত্যাচার করতো। জিয়ানার সারা শরীরে কেমন মারের দাগ আছে জানো? আমি যদি একবার জানতে পারি যে ওর আসল মা কে, তাহলে তাকে আমি ছাড়বো না, তাকে আমি জেলের ঘানি টানাবই।" এবার মিলার মনে মনে তো ভয় ঢুকে যায় যে যদি জিয়ানা বলে দেয় যে সেই তার আসল মা, তাহলে তো তাকে জেলে যেতে হবে। এবং মিলা তখনই আদর করার নাম করে জিয়ানাকে চিমটি কাটে এবং তাকে বলে যে, "তুমি কিন্তু কারোর কাছে বলবে না আমি তোমার আসলে কে হই।" এবার জিয়ানা তো প্রচন্ড ভয় পেত তাকে, এবং জিয়ানা তো তার মায়ের পিছনে, মানে এমার পিছনে লুকানোর চেষ্টা করছিল। মিলা বলে ওঠে যে, "এমা, আইভির ড্রেসটা বদলানোর সময় হয়ে গেছে, তুমি ওকে ওর পার্টির জামাটা পরিয়ে দাও।" এবার আইভিকে নিয়ে এমা তো সেখান থেকে চলে যায় এবং মিলা তখনই জিয়ানার মুখ চেপে ধরে যে, "তোমার সাহস হয় কি করে? তুমি এই বাড়িতে এসে থাকবে? তোমাকে এক্ষুনি আমি এই বাড়ি থেকে বার করছি।" এবং সে তো জিয়ানাকে নিয়ে টানাটানি করতে শুরু করে দেয় যে, "চলো, আমি তোমাকে এই বাড়ি থেকে বার করেই ছাড়বো।" কিন্তু ততক্ষণে সেখানে রাজকুমার চলে এসেছিল। আসলে রাজকুমারেরও তো এই পার্টিতে নিমন্ত্রণ ছিল। এবং চার্লস তো এসে দেখে যে একটা অচেনা মহিলা জিয়ানাকে ধরে টানাটানি করছে। চার্লস বলে ওঠে যে, "কি ব্যাপার? তুমি কে? আর তুমি জিয়ানাকে ধরে এমন টানাটানি করছো কেন?" আবার মিলা তো বলে ওঠে যে, "না, না, আসলে আমি ওকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম।" এবং চার্লস তো তখনই বলে যে, "ওয়াশরুম? কিন্তু ওয়াশরুমের রাস্তা তো ওইদিকে না, তুমি তো ওকে বাড়ির বাইরের দিকে নিয়ে যাচ্ছিলে। দরকার নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি।" এবং এই বলে রাজকুমার জিয়ানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইবারের মতো জিয়ানা তো বেঁচে যায়। মিলা মনে মনে ভাবে যে শয়তানিটা রাজকুমারকেও পটিয়ে ফেলেছে। যে করে হোক শয়তানটাকে এখান থেকে সরাতে হবে, না হলে আমার মেয়ের বিপদ হতে পারে।
এবার আমরা পার্টির দৃশ্য দেখতে পাই। পার্টিতে জিয়ানাকে এই পরিবারের মেয়ে হিসাবেই অ্যাকসেপ্ট করা হয় এবং এখন থেকে জিয়ানা এমা আর জেকবকে আন্টি আঙ্কেল না, মা বাবা বলেই ডাকতে পারতো। এবং সকলেই তো জিয়ানার জন্য নানা রকমের উপহার এনেছিল। আমরা দেখতে পাই রাজকুমার চার্লসও জিয়ানার জন্য খুব সুন্দর সুন্দর পুতুল এনেছিল। তার মা, তার ভাই লিও সকলেই জিয়ানাকে নানা রকমের উপহার দেয়। এবং এই দৃশ্য আইভির তো একদমই ভালো লাগছিল না। এবং তখনই মিলা আইভির কানে কানে কিছু কথা বলে যে, তুমি যদি বদমাইশটাকে সরাতে চাও তাহলে এমনটা করো। এবার তারা তো সকলেই খেলাধুলা করছিল বাইরে বাচ্চারা। এবং তখনই আইভি এসে জিয়ানার মাথার কাঁটাটা খুলে নেয় যে এটা তুমি পাওয়ার যোগ্য না, এটা আসলে আমার পাওয়া উচিত। আসলে মিলা আইভিকে কানে কানে বলেছিল যে তুমি এমন নাটক করবে যেন জিয়ানা তোমাকে জলে ঠেলে ফেলে দিল। সকলেই যদি সেটা দেখতে পায় তাহলে সকলেই জিয়ানাকে খারাপ ভাববে এবং তাকে এই বাড়ি থেকে বার করে দেয়া হবে। এবার আইভি তো এই প্ল্যান মতোই কাজ করছিল এবং সে এমন নাটক করে যেন জিয়ানা তাকে জলে ফেলে দিচ্ছে। কিন্তু জিয়ানা তো আসলেই ভালো বাচ্চা ছিল। তাই জিয়ানা যখনই দেখে যে আইভি জলে পড়ে যাচ্ছে, জিয়ানা তার হাত চেপে ধরে এবং সেও আইভির সাথে জলে পড়ে যায়। এবার দুজনকেই তো জল থেকে তোলা হয় এবং মিলা তো তখনই এসে জিয়ানাকে দুম দুম করে পিটুনি দিতে শুরু করে যে এই বদমাইশ বাচ্চাটার জন্যই আইভি আজকে জলে পড়ে গেছে। এবং আইভি তো জলে পড়ে গিয়ে একদম অজ্ঞান হয়ে গেছিল। এবার সকলেই তো বলে ওঠে যে আচ্ছা, এই বাচ্চাটা তো বাইরের একটা মেয়ে, নিশ্চয়ই এই মেয়েটাই আইভিকে জলে ফেলেছে। এবার জিয়ানা তো বলতে থাকে যে আমি কিছুই করিনি। কিন্তু সকলেই জিয়ানাকেই খারাপ ভাবছিল, কারণ আন্ট মিলা এই ধরনের কথা বলে বলে সকলেরই একটা পারসেপশন এরকমই সেট করে দিয়েছিল। কিন্তু সে জানতো না যে আইভিকে বাঁচানোর জন্যই জিয়ানার দরকার পড়বে। এবার আইভির তো জলে পড়ে গিয়ে জ্ঞান ফিরেই আসছিল না এবং তখনই জিয়ানা বলে যে আমি আইভির প্রাণ বাঁচাতে পারবো। এবং জিয়ানা তার ম্যাজিক্যাল ক্ষমতার সাথেই আইভির প্রাণ বাঁচায়। এবার এমা তো বুঝতে পেরে গেছিল যে জিয়ানার একটা ম্যাজিক্যাল ক্ষমতা রয়েছে এবং এমা জিয়ানাকে বলে যে জিয়ানা, তোমার কি ছোটবেলা থেকে এই ক্ষমতাটা রয়েছে? জিয়ানা তো বলেই যে হ্যাঁ, আমি ছোটবেলাতেও আমার কুকুরের এরম অসুখ হলে বা কেটে গেলে সারিয়ে দিতাম। এবং এমা তখনই বলে ওঠে যে শোনো জিয়ানা, তোমার যে এই পাওয়ারটা রয়েছে তুমি কিন্তু কাউকে বলবে না, কারণ এই পৃথিবীটা দুষ্টু লোকজনে ভর্তি। এবং জিয়ানা তার মাকে প্রমিস করে যে সেই কথা কাউকে বলবে না। অপরদিকে আমরা আইভি এবং আন্ট মিলাকে দেখতে পাই। আইভি তো বলে ওঠে যে আন্টি, তুমি ছাড়া কেউই আমাকে ভালোবাসে না। ওই শয়তান মেয়েটা রাজকুমারকেও আমার থেকে কেড়ে নিচ্ছে। এবার আমি কি করব? রাজকুমার যদি সত্যি জেনে যায় যে ওই দিন আমি রাজকুমারকে বাঁচাইনি, জিয়ানা বাঁচিয়েছিল, তাহলে তো আমি আর যুবরানী হতে পারবো না। এবং এই কথা শুনে মিলা ভাবে যে তাহলে তো জিয়ানাকে আর বাড়িতে রাখা যাবে না। এই জিয়ানাকে যে করে হোক বাড়ি থেকে তাড়াতেই হবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন জিয়ানা, আইভি সকলেই তো স্কুলে যায় এবং রাজকুমার চার্লসের তো এতদিনে সন্দেহ হয়েই ছিল যে আইভি না তাকে জিয়ানাই বাঁচিয়েছে, কারণ আইভির কোনো স্পেশাল ক্ষমতা আছে বলে তো মনে হয় না। এবার রাজকুমার চার্লস জিয়ানাকে জিজ্ঞাসা করে যে জিয়ানা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে উত্তর দেবে। সেই দিন কি তুমিই আমার প্রাণ বাঁচিয়েছিলে? তোমারই বিশেষ ক্ষমতা আছে মানুষকে ঠিক করে তোলার, তাই না? কিন্তু জিয়ানার মনে পড়ে যায় যে তার মাকে তো সে প্রমিস করেছে যে তার বিশেষ ক্ষমতার কথা সে কাউকে বলবে না। তাই সে রাজকুমারকে মিথ্যে কথা বলে যে না রাজকুমার, আমি তোমার প্রাণ বাঁচাইনি। কিন্তু তারপরেও চার্লসের মনে কিন্তু সন্দেহ হচ্ছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার এমা তো বলে ওঠে যে মিলা, যেহেতু তুমি এখন আমার বাড়িতেই রয়েছো, তাই দুদিন তুমি বাচ্চাদের একটু দেখভাল করো। আমি তাহলে কিছুদিন একটু টেম্পল থেকে ঘুরে আসতে পারবো। এবং মিলা তো এই সুযোগেরই অপেক্ষা করছিল। এমা, তার স্বামী এবং লিও টেম্পলের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়িতে মিলা থাকে দুই মেয়ে অর্থাৎ জিয়ানা এবং আইভির সাথে। এবার মিলা তো বলে ওঠে যে আইভি, জিয়ান, তোমরা দুজনে খেলতে যাবে, চলো আমরা কোথাও খেলতে যাই। এবং এই বলে মিলা আইভি আর জিয়ানাকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে আসে। এবার জঙ্গলের মধ্যে আইভি আর জিয়ানা লুকোচুরি খেলছিল। এবার জিয়ানা তো আইভিকে খুঁজছিল যে কোথায় তুমি, কোথায়। কিন্তু আইভি তো আগে থেকে মিলার সাথে প্ল্যান করেই রেখেছিল। তারা জিয়ানার দিকে কিছু বিষাক্ত সাপ ছেড়ে দেয় এবং দুজনে মিলে সেখান থেকে পালায়। এবার বিষাক্ত সাপ দেখে জিয়ানা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাপগুলি জিয়ানার ওপর হামলা করতেই যাচ্ছিল।
কিন্তু তখনই সেখানে রাজকুমার চার্লস আসে এবং সে তো সাপটাকে পাই পাই করে ঘুরিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। কিন্তু এইসব করতে গিয়ে সাপটা রাজকুমারের হাতেই কামড়ে দিয়েছিল এবং জিয়ানা তখনই তার ম্যাজিক্যাল পাওয়ার আবারও ব্যবহার করে এবং রাজকুমারের প্রাণ বাঁচায়। রাজকুমারের মনে আর কোনো সন্দেহ থাকে না যে আগের দিনও জিয়ানাই তার প্রাণ বাঁচিয়েছিল এবং জিয়ানা এবার স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, তার মধ্যে কিছু ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। জিয়ানা বলে যে, কিন্তু রাজকুমার, তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই কথা আর কাউকে বলবে না। আমার মা আমাকে এই কথা কাউকে বলতে বারণ করেছে। এবং তারা তো একে অপরকে পিঙ্কি প্রমিস করে। এবার অপরদিকে মিলা তো আইভিকে নিয়ে বাড়িতে ফেরত চলে এসেছিল। ওদিকে এমাও টেম্পল থেকে ঘুরে বাড়িতে আসে এবং এমা আসার সাথে সাথেই মিলা তো মরা কান্না শুরু করে দেয় যে, আমাকে ক্ষমা করে দাও এমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে জঙ্গলে ওদের নিয়ে একটু লুকোচুরি খেলতে গেছিলাম। কিন্তু লুকোতে গিয়ে জিয়ানা জঙ্গলের মধ্যেই হারিয়ে গেছে। এই সবকিছু আমারই দোষ, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখনই সেখানে জিয়ানা হাসি মুখে ছুটতে ছুটতে আসে এবং জিয়ানাকে দেখে তার বাবা মা তো ভীষণ খুশি হয় এবং এমা তো সঙ্গে সঙ্গে জিয়ানাকে জড়িয়ে ধরে। এমা বলে ওঠে যে, জিয়ানা, তুমি কোথায় হারিয়ে গেছিলে, জঙ্গলে কি হয়েছিল? এবং জিয়ানা তো বলে ওঠে যে, আমি কিছু জানি না। আসলে সে তো মিলাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল, তাই সে সত্যি কথাটা বলতে পারছিল না। এবং এমা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই রয়েছে এবং তখনই সেখানে মহারাজের দূত আসে। সে জানায় যে মহারাজ এই চারজনকে মানে জিয়ানা, আইভি, এমা এবং জেকবকে ডেকে পাঠিয়েছে। এবার তারা তো সঙ্গে সঙ্গে মহারাজের দরবারে যায়, কারণ রাজকুমার চার্লস তো ততক্ষণে তার বাবাকে অর্থাৎ মহারাজকে জানিয়ে দিয়েছিল যে আইভি না, আসলে জিয়ানাই রাজকুমারের প্রাণ বাঁচিয়েছে। এবার মহারাজ তো বলে যে আইভি যেটা করেছে সেটা অত্যন্ত অপরাধ করেছে, জিয়ানা যে কাজটা করেছে সেটার ক্রেডিট ও নিয়েছে, মহারাজের কাছে মিথ্যে কথা বলেছে, যেটা একটা দণ্ডনীয় অপরাধ। সুতরাং আমি কিন্তু তোমাদের পুরো পরিবারকে শাস্তি দিতে পারি। এবার জেকাব আর এমা তো সঙ্গে সঙ্গে ক্ষমা চায় যে আমাদের ছোট বাচ্চা যেটা করেছে সেটার জন্য আমাদের ক্ষমা করে দিন। এবং মহারাজ বলে ওঠে যে ঠিক আছে, ও ছোট বলে আমি কিছু করছি না, কিন্তু আমি ওকে যে যুবরানীর মর্যাদা দেব বলেছিলাম সেটা কখনোই দেয়া হবে না। যেহেতু জিয়ানা যুবরাজের প্রাণ বাঁচিয়েছে তাই জিয়ানাই যুবরানী হতে পারে। এবার জেকব তো তখনই বলে ওঠে যে মহারাজ, জিয়ানা এবং চার্লস এরা দুজনেই কিন্তু এখন খুবই ছোট, তাই যতদিন না ওরা অ্যাডাল্ট হচ্ছে ততদিনের অপেক্ষা আমরা করি, তাহলে ভবিষ্যতে ওরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। এবং মহারাজ এই কথায় রাজি হয়ে যান। এবার আইভি তো বাড়িতে ফিরে আসে এবং সে তো হিংসায় রাগে জ্বলছিল যে আবারও জিয়ানা তার জায়গা নিয়ে নিল। এখন যদি সে যুবরানী না হতে পারে তাহলে তো জীবনই বরবাদ। এবং সে আবারও আন্ট মিলার সাথে শয়তানি বুদ্ধি পাকাতে লেগে যায়। এবার আমরা দেখতে পাই যে মিলা জিয়ানাকে একা পেয়ে বলে যে, জিয়ানা, তোমাকে না একটু আমার সাথে বাড়িতে যেতে হবে। আসলে তোমার এই কুকুরটা খুবই অসুস্থ, তোমার তো বেস্ট ফ্রেন্ড বলো, তাহলে তুমি তো ওকে সারিয়ে তুলবে তাই না? তাহলে ওকে সারানোর জন্য আমার সাথে চলো। এবার জিয়ানা তো বলে ওঠে যে ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বাবা মাকে বলে আসছি। এবং মিলা তো তখনই বলে যে হ্যাট, তোকে কেউ বলেছে ঘরের ভেতরে যেতে? তুই এক্ষুনি আমার সাথে যাবি। কিন্তু তখনই লিও সেখানে চলে আসে। এবার লিও তো বলে ওঠে যে আন্ট মিলা, তুমি জিয়ানাকে কোথায় নিয়ে যাচ্ছ? এবার মিলা বলে যে আসলে আমার বাড়িতে একটা কুকুর রয়েছে, জিয়ানা তো সকলকে সারিয়ে তুলতে পারে, তাই জন্য আমি ভাবছিলাম জিয়ানা যদি আমার কুকুরটাকে ঠিক করতে পারে। এবার এমাও তো ততক্ষণে সেখানে চলে এসেছিল এবং এমা ভাবে যে আমি আবারও জিয়ানাকে মিলার সাথে একা ছাড়বো না। এবং সে বলে যে তাহলে তোমার কুকুরটাকেই এখানে নিয়ে এসো, জিয়ানা তাকে ঠিক করে দেবে। এবার রুবাবকে তো তাদের বাড়িতে নিয়ে আসা হয় এবং জিয়ানা রুবাবকে ঠিক করে দেয় এবং দেখা যায় যে রুবাব আর জিয়ানার মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক, কারণ তারা তো বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু এই দৃশ্য দেখে এমার মনে একটু সন্দেহ হয়। এমা বলে যে কুকুরটা এতদিন মিলার বাড়িতে ছিল, জিয়ানাকে তার মানে প্রথমবারের জন্য দেখছে, তাহলে ওদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক কি করে? মনে হচ্ছে যেন জিয়ানারই পোষা কুকুর। এবং তখনই এমার একটা পুরনো কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে যখন জিয়ানা প্রথম এই বাড়িতে এসেছিল, সে বলেছিল যে আমি আমার বেস্ট ফ্রেন্ড রুবাবের সাথে ঘুমাই, আর এই কুকুরটার নামও রুবাব।
তার মানে তারা যেটা ভাবছে সেটাই কি সত্যি? এবার এমা তো জিজ্ঞাসা করে যে, "জিয়ানা, তুমি কি এই কুকুরটাকে আগে থেকে চেনো?" আইভি তো তখনই বলে ওঠে যে চিনতেই পারে, ও তো একটা রাস্তার ভিখারি ছিল। রাস্তার কুকুরদের চেনা ওর পক্ষে কঠিন কিছু একটা হবে না। এবং এমা তো তখনই তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় যে, "আমার মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা বলো কি করে?" ফলে আইভির রাগ জিয়ানার ওপর আরো বেড়ে যায়। এবার এমা তো শিওর হতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি? জিয়ানা রুবাবকে কি করে চিনল? তাই জন্য ব্যাপারটা আপাতকালীনভাবে স্থগিত থাকে এবং ওদিকে আইভি তার শয়তানি জারি রাখে। আইভি ইচ্ছা করে স্কুলে যাওয়ার আগে জিয়ানার ভেতরের জামা কাপড়ে জল ঢেলে দেয় এবং সে বলে ওঠে যে, "জিয়ানা, তোমাকে এই জামাটাই পরতে হবে। আর এই কথা যদি তুমি কাউকে বলেছো তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে।" এবার জিয়ানা তো বাধ্য হয় তার ওই ভিজে জামা কাপড় পরতে, কিন্তু তার উপরে সে শীতের জামা পরেছিল বলে ভেতরের জামাটা যে ভেজা সেটা তার মা এমা বুঝতে পারে না। এবার এই অবস্থাতেই জিয়ানা স্কুলে চলে যায় এবং সারাদিন ভিজে জামা পরে থাকার ফলে জিয়ানার শরীর তো খুবই খারাপ হতে থাকে। এবং তখনই আইভি জিয়ানাকে একটা গুদাম ঘরে নিয়ে আসে এবং বলে যে, "তোমার তো শরীর খারাপ করছে, তুমি এখানে রেস্ট নাও।" এবং এই বলে সে জিয়ানাকে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এবার স্কুল ছুটির সময় লিও তো তাদেরকে স্কুল থেকে নিতে আসে এবং লিও আর চার্লস মিলে দুজনেই জিয়ানাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এবার জিয়ানা তো ওই ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিল এবং সে তো দরজা ধাক্কাতে শুরু করে যে, "দাদা, রাজকুমার চার্লস, আমি এই ঘরে রয়েছি।" এবং তারা যখন ঘরের দরজা খোলে তারা দেখে জিয়ানা জ্বরে একদম অজ্ঞান হয়ে গেছে। এবার জিয়ানাকে তো বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু তারা বুঝতে পারছিল না যে জিয়ানার এত জ্বর কি করে এলো। এবং তাদের বাড়ির যে দাসীটি ছিল, মানে যার থেকে আইভি সকালেই জলের গামলা নিয়েছিল, সেই দাসীটির থেকেই তারা জানতে পারে যে আসলে কি হয়েছিল। আর এমা তো এতদিনে বুঝতেই পেরেছিল যে আইভি কি ধরনের বদমাইশি করছে, তাই এমা সহজেই দুয়ে দুয়ে চার করতে পারে। এবার এমা তো আইভিকে গিয়ে প্রচন্ড বকাবকি করে যে, "আইভি, তোমার সাহস হয় কি করে? আমার মেয়ে হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো? তোমার বয়সী একটা ছোট বাচ্চাকে তুমি এরকম নৃশংসের মতো অত্যাচার করছো। তোমাকে আসলে আমি আদর দিয়ে দিয়ে বাদর করেছি, তাই এবার সেটার সঠিক শাস্তি তোমাকে পেতে হবে। 3 দিনের জন্য তুমি নীল জাউন হয়ে বসে থাকবে, তোমাকে কোনো রকমের খাওয়া দাওয়াও দেওয়া হবে না।" এবং এই বলে এমা তো সেখান থেকে বেরিয়ে আসে। এবার জিয়ানা তো কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং এমা তো তখনই বলে যে, "জিয়ানা, আইভি যে তোমার সাথে এমনটা করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। এখন থেকে তুমি আমায় প্রমিস করো, কেউ কোনো তোমার সাথে দুষ্টুমি করলে তুমি সবার আগে আমাকে বলবে।" এবং জিয়ানা তো তার মাকে প্রমিস করে যে সে কোনো কিছু লুকাবে না। কিন্তু তখনই তাদের বাড়িতে মিলা ছুটে আসে। মিলা বলে ওঠে যে, "এমা, তুমি এত নিষ্ঠুর! তুমি একটা ছোট্ট মেয়েকে 3 দিন নীল ডাউন করার শাস্তি দিয়েছো।" মানে তার নিজের মেয়ের সাথে যখন হচ্ছিল তার খুব খারাপ লাগছিল, কিন্তু জিয়ানাকে সে এতদিন কিরকম ভাবে ট্রিট করেছে সেটা তার মনে পড়ছিল না। আসলে মানুষ যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটাই হয়। এবার এমা তো বলে ওঠে যে, "আইভি তো আমার মেয়ে, আমার থেকে তোমার এত চিন্তা কেন? আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আমার মেয়েকে আমি কিভাবে মানুষ করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। তাই তুমি এখান থেকে বিদায় হও।" এবার মিলা তো আরো রেগে যায় যে এই জিয়ানার জন্যই আইভির সাথে এমনটা হচ্ছে। তাই জিয়ানাকে যে করে হোক বাড়ি থেকে তাড়াতেই হবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রুবাব বাড়ি থেকে হঠাৎই কিছু একটা খেতে খেতে বেরিয়ে যায় এবং জিয়ানাও রুবাবকে ফলো করে বাড়ির বাইরে যায়। কিন্তু তখনই মিলা তাকে অপহরণ করে নেয়। জিয়ানার কাঁধ থেকে তার স্কুলের ব্যাগটা পড়ে যায়। এবার অনেকটা সময় হয়ে যায়, এমা বা জেকব কেউই তো জিয়ানাকে খুঁজে পাচ্ছিল না এবং তখনই লিও বাড়ির বাইরে থেকে ওই ব্যাগটা নিয়ে আসে। তারা বুঝতে পারে যে কেউ জিয়ানাকে অপহরণ করেছে এবং তারা জিয়ানার ছবি নিয়ে সকলকে জিজ্ঞাসা করতে শুরু করে যে, "তোমরা কি এই বাচ্চাটাকে কোথাও দেখেছো? বাচ্চাটা হারিয়ে গেছে।" এবং তখনই গ্রামের একজন বলে ওঠে যে, "এই বাচ্চাটা, এটা তো মিলার মেয়ে। ওই বাচ্চাটা তো নাকি জঙ্গলে হারিয়ে গেছিল। মিলা তো আমাদের তাই বলেছিল।" এবং এমাদের কাছে সবটা স্পষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই যে মিলা তো অপরদিকে জিয়ানাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে এসেছিল। মিলা বলে যে, "আগেরবার তোমাকে জঙ্গলে ফেলেছিলাম, তারপরেও তো তুমি বেঁচে গেছিলে, তাই এবারে ভাবছি পাহাড়ের চূড়ো থেকে ফেলবো। এবারে দেখি তোর কি হয়।" কিন্তু সে ঘোড়ার গাড়ি নিয়ে পাহাড়ে পৌঁছানোর আগেই এমা, জেকব এবং লিও তার গাড়ির সামনে চলে আসে এবং তারা দেখে যে গাড়ির ভিতরে জিয়ানাকে হাত পা বেঁধে রাখা হয়েছিল
এবার মিলা তো বলে ওঠে যে আমি তো ওকে বেড়াতেই নিয়ে যাচ্ছিলাম, ও বেশি ছটফট করছিল তাই হাত পা বেঁধে রেখেছিলাম, আমি তো ওর আন্ট নাকি, আমি কি ওর কোনো ক্ষতি চাইতে পারি? এবং এমা তখনই বলে ওঠে যে চিয়ানা, এবার তুমি আমাকে সত্যি করে বলো তো যে মিলার সাথে তোমার কি সম্পর্ক? এবার মিলা তো বলে ওঠে যে কি আমার সম্পর্ক, কোনোই সম্পর্ক নেই। এবং এমা তখনই বলে যে জিয়ানা, তুমি কিন্তু তোমার মাকে প্রমিস করেছো যে মায়ের থেকে তুমি কোনো কথা লুকোবে না, তাহলে সত্যি করে বলো যে মিলা তোমার কে হয়? এবং জিয়ানা তো তখনই বলে ওঠে যে মা, তোমার আগে এই মহিলাটা আমার মা ছিল। মিলা তো বলতে থাকে যে ও বদমাইশি করে মিথ্যে কথা বলছে, কোনো প্রমাণ আছে যে আমি ওর মা? কিন্তু তখনই গ্রামের লোকেরা সাক্ষী দেয় যে হ্যাঁ, এই বাচ্চাটা মিলার কাছেই থাকতো, এটা মিলারই মেয়ে। এবং এমা তো তখনই বলে ওঠে যে ঠিক, আমি ভাবিনি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। তা তুমি যখন জিয়ানাকে চাওই না, তাহলে ওর সাথে তোমাকে আর কোনো সম্পর্কই রাখতে হবে না, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আমাদের সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী ৮০ বার চাবুকের ঘা তোমাকে খেতেই হবে। এবং তারা তো সঙ্গে সঙ্গে মিলার নামে কমপ্লেন করে দেয়, যার জন্য মিলাকে শাস্তিও পেতে হয়। এবং তারা তো জিয়ানাকে খুবই ভালোভাবে আদর যত্নে রেখেছিল। এবং আইভির তো হিংসা দিনে দিনে আরও বাড়ছিল। কিন্তু এমা বা জেকব কিন্তু এখনো বড় একটা সত্যি জানতো না, যে আসলে জিয়ানা তাদেরই সন্তান এবং আইভি মিলার সন্তান। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আইভি তো নানা রকম ভাবে জিয়ানাকে অপদস্থ করার চেষ্টা করত। তাই আইভি পরের দিন স্কুলে যাওয়ার জন্য খুবই লেট করে এবং সেই স্কুলে গিয়ে মাস্টারকে বলে যে জিয়ানার জন্যই তাদের আসতে লেট হয়েছে। এবং মাস্টার তো জিয়ানাকে শাস্তি দেয়। কিন্তু এই দৃশ্য দেখতে পায় লিও। এবার লিও তো আসল সত্যিটা জানতো, তাই লিও আইভিকে বকা দেয়। এবার তারা যখন স্কুল থেকে ফিরছিল, তখনই আমরা দেখতে পাই বাজার এলাকায় মিলা দাঁড়িয়েছিল। এবং মিলা তো তখনই আইভিকে চুপি চুপি ডাকে। মিলা বলে যে আইভি, আমি জানি জিয়ানার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে, তুমি আজকে রাতের বেলা দরজা খুলে দিয়ে আমাকে বাড়িতে ঢুকতে দেবে, তাহলেই আমি জিয়ানাকে বাড়ি থেকে গায়েব করে দেব। এবার রাতের বেলা আইভি চুপি চুপি দরজা খুলে দিয়ে মিলাকে বাড়িতে ঢুকতে দেয়। এবং মিলা একটি দাসীর পোশাক পরে বাড়িতে ঢুকেছিল এবং মুখে মাস্কও লাগিয়ে রেখেছিল যাতে তাকে কেউ চিনতে না পারে। এবং মিলা তো একটি স্যুপ এনেছিল এবং স্যুপের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল যাতে সেটা সে জিয়ানাকে খাইয়ে দিতে পারে। কিন্তু সেই জিয়ানার ঘরের কাছে গিয়ে দেখি যে সামনেই লিও তলোয়ার বিদ্যা প্র্যাকটিস করছে। লিও তো বলে ওঠে যে তুমি কে, আর তুমি এত রাতে বোনের ঘরের দিকে কেন যাচ্ছ? এবার দাসী রূপী মিলা তো বলে ওঠে যে আসলে আমি এই স্যুপটা জিয়ানাকে দিতে যাচ্ছিলাম। এবং লিও বলে যে জিয়ানা এতক্ষণে ঘুমিয়ে গেছে, তুমি স্যুপটা আমাকে দিয়ে দাও। এবং লিও সেই স্যুপ নিয়ে চলে যায় এবং আমরা দেখতে পাই যে লিও সেই স্যুপটা খেয়ে নেয়। এবার মিলা তো ভাবে যে স্যুপের প্ল্যানটা তো বরবাদ হয়ে গেল, কিন্তু যাই হোক না কেন লিও মরলেও ভালোই হবে। এবং সে রাতের বেলা চুপি চুপি জিয়ানার ঘরে ঢোকে এবং সে তো জিয়ানাকে গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করে। এবার জিয়ানা তো তখনই টেনে তার মুখের মাস্কটি সরিয়ে দেয়। জিয়ানা তো বলে ওঠে যে মা, আমি তো তোমাকে আর জ্বালাতন করছি না, তাহলে কেন তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো? এবং তখনই মিলা বলে ওঠে যে মা, আমি তোর মা নই, তোর মা হচ্ছে ওই এমা, আর আমার আসল বাচ্চা হচ্ছে আইভি। এবং আইভি ঘরের বাইরে দাঁড়িয়ে এই কথা শুনতে পায়। আইভি জানতে পারে যে তাহলে তার আসল মা হচ্ছে আন্ট মিলা। ওদিকে মিলা তো ততক্ষণে জিয়ানাকে খতম করেই ফেলেছিল। কিন্তু তখনই তাদের বাড়ির গার্ডরা মিলাকে ধরে ফেলে এবং তারা মিলাকে বন্দি করে এমা এবং জ্যাকবের কাছে নিয়ে আসে। এবং জিয়ানা এইবারের মতো প্রাণে বেঁচে যায়। এবার এমা তো প্রচন্ড রেগে গিয়ে বলে যে মিলা, যতই হোক না কেন জিয়ানা তো তোমার নিজের মেয়ে, তাহলে তুমি তাকে খতম করার চেষ্টা কেন করছিলে? তুমি এতটা নিষ্ঠুর একজন মা। এবং তখনই জিয়ানা বলে ওঠে যে মা, মিলা আন্টি আমার মা না, আসলে তুমিই আমার মা। মিলা আন্টির মেয়ে হচ্ছে আইভি। আসলে জিয়ানাও তো সত্যি কথাটা শুনে নিয়েছিল যখন কিনা মিলা তাকে রেগে মেগে এইসব কথা বলছিল। এবার মিলা তো বলতে থাকে যে বদমাইশ বাচ্চা, তুই মিথ্যে কথা বলছিস। কারণ মিলা জানতো যে আসল সত্যিটা সবাই জেনে গেলে আইভিকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এবং তখনই একজন গার্ড এসে মিলার মুখ বন্ধ করে দেয়। এবার এমা তো বলে ওঠে যে জেকব, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? আমার স্পষ্ট মনে আছে জিয়ানার যখন জন্ম হয়েছিল তখন আমি একটা সুন্দর গন্ধ পেয়েছিলাম, যেটা আমি পরে কখনোই আইভির কাছ থেকে পাইনি। জিয়ানাই তার মানে আমাদের আসল মেয়ে। এবার জেকব তো বলে ওঠে যে কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ?
আমাদের কোনোভাবে জানতে হবে, মানে শিওর হতে হবে। এক কাজ করা যাক, বাচ্চার জন্মের সময় যে দাইমা ছিল তাকে ডাকা যাক। এবার সেই দাইমাকে তো ডাক পাঠানো হয়, কিন্তু তখনই চিকিৎসক এসে জানায় যে লিওর অবস্থা প্রচন্ড খারাপ, কারণ লিও তো এই স্যুপটা খেয়ে নিয়েছিল এবং পয়জনের স্যুপ খেয়ে লিও মারা গেছিল। এবার জিয়ানা তো সঙ্গে সঙ্গে তার ভাইয়ের কাছে ছুটে যায় এবং জিয়ানা আবারও তার ম্যাজিক্যাল ক্ষমতা ব্যবহার করে। অসুস্থতা সারানো গেলেও মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা তো অত্যন্ত কঠিন কাজ ছিল। জিয়ানা এবং সকলেই তো কাঁদতে থাকে যে তাহলে লিওর এবার কি হবে। এবং জিয়ানা তার সমস্ত শক্তি দিয়ে লিওকে বাঁচানোর চেষ্টা করে এবং শেষ অবধি লিওর প্রাণ ফিরে আসে। কিন্তু জিয়ানা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, তাই জিয়ানা অজ্ঞান হয়ে যায়। এবার পরের দিন সকালে জিয়ানার ঘোর কাটে এবং সে তো উঠেই লিওকে দেখতে পায় এবং লিওকে দেখে সে খুবই খুশি হয়, কারণ সে নিজের দাদাকে প্রাণে বাঁচাতে পেরেছিল। এবং লিও তো বলে যে আমিও সারা জীবন আমার বোনকে প্রোটেক্ট করব। এবার তখনই খবর আসে যে যে দাইমাটি এমার বাচ্চা জন্মানোর সময় ছিল সেই দাইমাকে ডেকে পাঠানো হয়েছে। এবার সেই দাইমা তো এসে বলে যে কি ব্যাপার, এতদিন পর আমায় কিসের জন্য মনে পড়লো। এবং এমা তখনই বলে যে তোমার এক পুরনো বন্ধুকে ডেকেছি, তাই ভাবলাম তোমার সাথে দেখা করিয়ে দিই। এবং সেখানে আনা হয় মিলাকে। মিলাকে বন্দি অবস্থায় দেখে দাইমার তো অবস্থা খারাপ হয়ে যায় এবং দাইমা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। তাই দাইমা সমস্তটা স্বীকার করে নেয় যে আসলে আইভি হচ্ছে মিলার সন্তান এবং জিয়ানা হচ্ছে এমার সন্তান। এবং সত্যিটা জেনে এমা তো প্রচন্ড খুশি হয় যে জিয়ানা তার সন্তান। এবং তখনই একজন গার্ড এসে জানায় যে আগের দিন রাতে আইভি মিলাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছিল। এবার জেকাব আর এমা তো আইভির কাছে যায় এবং তারা জিজ্ঞাসা করে যে আইভি, গতকাল রাতে তুমি কি মিলা আন্টির জন্য দরজা খুলে দিয়েছিলে? এবং আইভি তো তখনও মিথ্যে কথা বলে যে আমি না, জিয়ানাই মিলা আন্টির জন্য দরজা খুলে দিয়েছিল। এবং এই মিথ্যে জেকাবের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। জেকাব চেঁচিয়ে ওঠে যে চুপ করো, আর কত মিথ্যে কথা বলবে। একটা বাচ্চার মনে যে এত হিংসা বা এত ঘৃণা থাকতে পারে সেটা না দেখলে আমার বিশ্বাসই হতো না। এবং এমা তো তখনই বলে যে হ্যাঁ, জিয়ানা আজ থেকে আমাদের মেয়ে হয়েই থাকবে এবং আইভিকেও তার নিজের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এবার জিয়ানা তো প্রচন্ড খুশি হয় যে সে শেষ অবধি একজন ভালো মা পেয়েছে। সে তার নিজের মাকে কাছে পেয়েছে। ছোট থেকে সে তো কখনোই ভালোবাসা পায়ইনি। এবার সে অন্তত শান্তিতে থাকতে পারবে। এবং আমরা দেখতে পাই যে মিলাকে বাচ্চাদের হত্যা করার চেষ্টার জন্য নির্বাসিত করা হয়েছিল এবং সেই নির্বাসনে মিলার সাথে সাথে আইভিকেও পাঠানো হয়, যেটা আইভি ডিজার্ভ করত। কারণ একটা ছোট বাচ্চা হয়ে এত দুষ্টুমি বা এত ঘৃণা মনের মধ্যে থাকা কখনোই উচিত না। যদি সে ভালো মেয়ে হয়ে থাকতো তাহলে নিঃসন্দেহে এমা আর জেকব তাকে নিজের কাছেই রাখতো, কিন্তু সে সেই সুযোগ নিজে হাতেই হাতছাড়া করেছে। আমরা দেখতে পাই জিয়ানা রাজপ্রাসাদে রাজমাতা এবং মা বাবার কাছে সকলের কাছে ভীষণ আদর পায়, কিন্তু অপরদিকে মিলা এবং আইভি তাদের পাপের ফল পায়। এবং এইভাবেই আমাদের এই মিষ্টি ড্রামা শেষ হয়। তো তোমাদের কি মনে হয় মিলা আর আইভি তাদের কাজের সঠিক ফল পেয়েছে কিনা, নাকি তাদের ক্ষমা করে দিলেই ভালো হতো? তোমাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, যাতে নতুন নতুন সুন্দর সুন্দর ড্রামা তোমাদের মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।